ইরান সঙ্গে সঙ্গে যে জবাবটি দিতে পেরেছে, দেখার মতো একটা জবাব, এটা গোটা বিশ্বের সেই ম্রিয়মান আলোকে আবার জ্বালিয়েছে এবং সেই ভীত সন্ত্রস্ত অন্তরগুলিকে আবার সাহস জুগিয়েছে। ইরান গুড়িয়ে দিয়েছে ইয়াহুদি জমিন, ইরান গুড়িয়ে দিয়েছে ইয়াহুদি জমিন, দিকে দিকে জেগে ওঠার এসেছে নয়া দিন। ইরান কিন্তু সেভাবেই তাদের ছক সাজিয়ে চেষ্টা করছে। একটা শক্তি একা একটি রাষ্ট্রের পক্ষে অনেক কিছু করা সম্ভব না, তারা তো পথ দেখাতে পারছে, তারা তো একটা সাহসের সঞ্চার করতে পারছে। জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন, ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আনরে ফিলিস্তিন। ফিলিস্তিনের জনগণের লড়াই সংগ্রাম রক্ত দেওয়ার মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে না, আল আকসা মুক্ত হবে না। আল আকসা মুক্ত হবে বাইরে থেকে মুসলিম শক্তির হস্তক্ষেপের মাধ্যমে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান। কিন্তু এটা গণবিপ্লব নয়, এটা আমি মনে করি না। অনেকে বিপ্লব বলেন, 24-এর বিপ্লব, জুলাই বিপ্লব। এটা বলতে ভালো লাগে, যারা বিপ্লবের আশাবাদী তারা এটা বলেন। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন বিশেষ ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়েছি, যিনি একাধারে লেখক, কবি, গবেষক, মুফাসসির কোরআন। বিশেষ করে তার আরেকটি বিশেষ পরিচয় আছে, তিনি বাংলাদেশের অন্যতম সুপরিচিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মুহিব খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেকেই জানেন, আপনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনার সম্পর্কে আমরা আরেকটু বেশি জানতে চাই। এই যে একজন মুহিব খান হয়ে ওঠার পেছনের গল্প, বিশেষ করে আপনার জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া, কর্মজীবন যদি আমাদের একটু জানাতেন। আমার জন্মস্থান কিশোরগঞ্জ জেলা, শহর, একদম শহরে আমার নূর মঞ্জিল আমাদের বাড়ির নাম। 1979-তে আমার জন্ম, এটা হচ্ছে আমার প্রকৃত জন্ম সন। পড়াশোনা আমার দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা থেকে, এবং এটা পুরোটাই আমার কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া প্রতিষ্ঠান থেকে। এরপর আমি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কি, মিরপুর বাংলা কলেজ থেকে। ঢাকায় আমার কর্মজীবন শুরু হয়েছে 98-99 এরকম সময় থেকে আর কি। তো আমি আসলে একটু মুক্তভাবে থাকি, স্বাধীন জীবনযাপন করতে ভালোবাসি। আমার গবেষণা, লেখালেখি এগুলোতে সময় দিতে ভালোবাসি, যে জন্যে কোনো কিছুতে ইনভলভ হয়ে দীর্ঘদিন কাজ করা হয়নি। তবে 2004, 5, 6 এই সময়টাতে আমি ইসলামিক টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম ছিলাম। এরপর এখন কিছু প্রতিষ্ঠানে জড়িত আছি, যেগুলো আমি শুরু করেছি বা সম্পৃক্ত হয়েছি। ইসলামিক কালচারাল ইনস্টিটিউট, ICI, এটার মহাপরিচালকের দায়িত্ব পালন করছি। তারপর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, এটার সভাপতিত্ব করছি। পাশাপাশি সেন্টার ফর বাংলাদেশ অ্যানালাইসিস, CBA, এটার কাজ করছি চেয়ারম্যান হিসেবে। আর ব্যক্তিগত সাধনা। চমৎকার। আসলে বাংলাদেশের অনেক মানুষ মনে করে বা বলে যে এই প্রজন্মের দ্বিতীয় কাজী নজরুল ইসলাম একজন মুহিব খান। আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ ভাগে আপনার চমৎকার সঙ্গীত সেটি দর্শকদের শোনাবো। আপনার কাছে অনুরোধ করব।
আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে। আপনি জানেন যে ২৪ যে গণঅভ্যুত্থান আসলে দীর্ঘ ১.৫ দশক আমরা একটা সংকটকালীন সময় অতিক্রম করেছি। আমরা একটা স্বৈরশাসনের মধ্যে ছিলাম, ফ্যাসিবাদী আমলে ছিলাম। এই ২৪ গণঅভ্যুত্থান আসলে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে, যেই স্পিরিট নিয়ে এই সংগ্রামটা হয়েছে, সেই স্পিরিটটা কিছুটা ম্লান হয়ে গেছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ২৪-এর যে ঘটনাপঞ্জি, এটা আন্দোলন, তুখোড় আন্দোলন এবং এটা একটা সফল গণ অভ্যুত্থান। কিন্তু এটা গণবিপ্লব নয়। এটা আমি মনে করি না। অনেকে বিপ্লব বলেন, ২৪-এর বিপ্লব, জুলাই বিপ্লব। এটা বলতে ভালো লাগে, যারা বিপ্লবের আশাবাদী তারা এটা বলেন। আবেগ থেকে বলেন, আশা থেকে বলেন। আসলে বিপ্লব তো হয়ে ওঠেনি। বিপ্লব তখনই হয় যখন কোনো একটা আন্দোলন বা অভ্যুত্থানের পেছনে সুনির্দিষ্ট একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট একটা জনগোষ্ঠী কাজ করেন এবং এটা ব্যাপকতা ছড়ায়। এটা গোটা দেশ এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় এবং এর সপক্ষের মানুষেরা বিপ্লব ঘটান, পরিবর্তন। বিপ্লব মানে আমূল পরিবর্তন। এবং সেক্ষেত্রে একটি রাষ্ট্রে যদি এটা ঘটে তাহলে রাষ্ট্র ব্যবস্থাটাই চেঞ্জ হয়ে যায়, সংবিধান পরিবর্তন হয়ে যায়, বা পূর্ববর্তী কাঠামোতে ব্যাপক পরিবর্তন, আমূল পরিবর্তন সংঘটিত হয়। নৈতিক, আদর্শিক, এটাকে বলা হয় বৈপ্লবিক পরিবর্তন, যেটাকে বলে। এরকম কিছু তো হয়নি এবং হওয়ার কথাও ছিল না। কারণ এই অভ্যুত্থানটা ছিল সুনির্দিষ্টভাবে একটি ফ্যাসিবাদী সরকার, একজন ফ্যাসিস্ট সরকার প্রধানকে ক্ষমতা থেকে হটানোর জন্য। তো এই লক্ষ্যে এবং এই মন্ত্রে গোটা জাতি উজ্জীবিত হয়ে গিয়েছিল। কিন্তু তাকে হটানোর পর সেখানে কি প্রতিষ্ঠিত হবে এই মর্মে সবাই ঐক্যবদ্ধ ছিল না। বিভিন্ন মত পথ, সেই বিভিন্ন মত পথ, আদর্শ চিন্তার মানুষেরা কোনো একটা জায়গায় একমত হয়ে তারা আন্দোলনটা করেছেন এবং সফল ব্যাপক কোনো আন্দোলন হয়েছে। সো এটা বিপ্লবী পরিণত হওয়ার কথা ছিল না, তাই হয়নি। আসলে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতার আলোকে, এদেশের অর্থনৈতিক বাস্তবতার আলোকে এবং এদেশের গণমানুষের যে পালস, তারা কি ভাবেন, কি অনুভব করেন, তাদের উপলব্ধিতে কি আছে, তাদের চিন্তা, চেতনা, রুচি, এগুলোর ভিত্তিতে আরও একটি বিপ্লব বাংলাদেশকে ডাকছে এবং সেদিকে যদি বাংলাদেশ কখনো যায় তখনই বাংলাদেশের এবং এই জাতির মুক্তি ঘটবে বলে মনে করি। আর যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান ঘটেছিল যে অন্তত ফেসিবাদ মুক্ত একটা পরিবেশ তো হবে, জালিম মুক্ত পরিবেশ হবে, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা দেশ তো পাবো আমরা অন্তত। সেটি আমরা খুব একটা মানে বাহ্যত দেখতে পাচ্ছি যে এটা হয়ে ওঠেনি। বরং এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। রাজপথ এখনও স্থির হয়নি, উত্তাল হয়ে আছে। বিভিন্ন দাবি দাওয়া, যৌক্তিক, অযৌক্তিক এবং বিভিন্ন পক্ষপাতিত্ব এবং সব ধরনের পক্ষই তাদের আত্মপক্ষ সমর্থন করছে। ক্ষমতায় আরোহণ করার জন্যে অপরাজনীতিরও কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, সম্ভাবনা যে তারা ক্ষমতায় যাবেন অথবা চেষ্টা করলে যেতে পারেন, তারা এক সময়ে বিদেশের তাবেদারি শুরু করেন। সেটারও কিছুটা আভাস দেখা যাচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম, সেখানের 3টা জেলা বাইরের বিদেশি শক্তির প্ররোচনায়, চক্রান্তে অস্থিতিশীল হয়ে উঠেছে। আমাদের সচিবালয় থেকে নিয়ে একেবারে নিচের স্তরের প্রশাসনিক যে চেয়ারগুলো, সর্বত্র এখনও দুর্নীতি এবং কায়েমি স্বার্থবাদ বিরাজমান। তো এগুলো কাটিয়ে ওঠে বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেটাকে বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ আমরা কবে পাবো এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না। আপনি চমৎকার করে বলেছেন। আসলে আ এই যে এত সংগ্রাম, এত অ আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিবাদের আমরা আ ফ্যাসিবাদ থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আ যেই স্পিরিটটা ছিল, যেই চেতনাটা ছিল বা সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা আসলে আদতে পূরণ হয়নি। এর পেছনে আপনি আসলে কি মনে করেন? এত দ্রুত এই গণবিপ্লব যদি বলি, গণ-অভ্যুত্থান বলি, এই যে স্পিরিটটা এত দ্রুত কেন ম্রিয়মাণ হয়ে গেল? এর পিছনে কি কাজ করেছে? আপনি কি মনে করেন যে আসলে কোনো আধিপত্যবাদী কোনো অ রাষ্ট্রের কারণে এই চেতনা এত দ্রুত
শেষ হতে পারে? এটা তো নিশ্চয়ই। আমি শুরুতে বলেছি যে এটা একটি সফল বিপ্লব হয়নি। বিপ্লব যদি হতো তাহলে বিপ্লবীদের চিন্তা চেতনা আদর্শ মতোই অ্যা এই নতুন কাঠামো বিগত তৈরি ১ হতো। বছরের মধ্যে কাঠামো তৈরি হয়ে যাওয়ার কথা। বিপ্লব যেহেতু সংগঠিত হয়নি, অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের যে সুফল, সেই সুফলটা যেন এই জাতি না না পায়, সেজন্যে আ সুনিশ্চিতভাবে বলা যায় যে আধিপত্যবাদীরা এখানে কলকাঠি নাড়ছে এবং আধিপত্যবাদীরাই তো আ একটা দেশের রাজনৈতিক সুবিধাবাদী যে শক্তিগুলো তাদেরকে হাতছানি দিয়ে ডাকে এবং তারা ক্ষমতাসীন হওয়ার লোভে তাদের ফাঁদে পা দেয় এবং এই রাজনীতিবিদদের ভুলের কারণে, তাদের এই স্বেচ্ছাচারিতা এবং স্বার্থপরতার কারণে জনগণ কখনোই আর আলোর মুখ দেখতে পান না। তা না হলে আ অন্তত এদেশের আ সন্ত্রাস, এদেশের চাঁদাবাজি, এদেশের ছিনতাই, এদেশের দুর্নীতি, এগুলো তো অন্তত বন্ধ হয়ে যাওয়ার কথা। এত বড় বিপ্লব, এত রক্তপাত এবং শাহাদাত, আত্মদান, এটা তো বৃথা যাওয়ার কথা ছিল না, উচিত ছিল না। এবং আমি এখনো আশাবাদী যে বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক এবং দেশপ্রেমিক দায়িত্বশীল যারা আছেন, রাজনীতিতে হন অথবা অর্থনৈতিক অঙ্গনে হন, যেখানেই হন না কেন, ওরা প্রশাসনের ভিতরেও যারা দেশপ্রেমিক আছেন, তারা এখনো সোচ্চার হবেন, এখনো তারা একতাবদ্ধ হবেন এবং থাকবেন। দেশকে চূড়ান্তভাবে আবারও কোনো আ উম সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির কবলে হাত তারা তারা তুলে যেতে দেবে না। দিবেন না, এটা আমরা আশা করি। এবং বিশেষ করে তারুণ্য, যারা নাকি অকুতোভয় সেনানীর মতো রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা গুলির মুখে বুক পেতে দিয়েছিল, তারা তো হারিয়ে যায়নি। তাদেরকে পথভ্রান্ত করার চেষ্টা চলেছে এবং আ ভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। অনেকে এসব ফাঁদে পাও দিয়েছেন। এরপরও আশা করব প্রকৃত দেশপ্রেমিকরা আবার ঐক্যবদ্ধ হবেন এবং দেশকে চূড়ান্ত সাফল্যের দিকে আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসলে অনেক হতাশা এবং আশার কথাও আপনি শোনালেন। আপনি জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের টেন্টেটিভ একটা সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। অনেকেই বলছেন যে আসলে এই নির্বাচনের আগেই ফ্যাসিবাদের স্বৈরশাসনের যে বিচার এবং সংস্কার দরকার ছিল। আপনি কি মনে করেন যে আসলে আমাদের সাধারণ মানুষের কি প্রত্যাশা আসলে ছিল এই সময়টাতে আসলে কি করা দরকার ছিল? এখানে দুটো বিষয় মুখোমুখি হয়ে গেছে। একটা আগে থেকে মানুষ লালন করছিলেন, সেটা হচ্ছে যে অবশ্যই আ আ একটি ফ্যাসিবাদী সরকারের পতন হোক এবং খুব দ্রুতই গণতন্ত্রের চর্চায় দেশ ঢুকে যাক। আর গণতন্ত্রের চর্চার ১ম ধাপ এবং শ্রেষ্ঠ ধাপটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন। কাজেই এই সরকারের পতন ঘটার অর্থ হচ্ছে ১৬টি বছর ধরে যে নির্বাচন থেকে মানুষ বঞ্চিত এবং স্বাধীনভাবে নিজের মত প্রয়োগে সক্ষমতা হারিয়ে ফেলেছে মানুষ, সেটাই খুব দ্রুত সামনে চলে আসবে। কিন্তু সেই ফ্যাসিবাদের পতনটা একটি আ রক্তক্ষয়ী আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ঘটার কারণে এখন সামনে এসে পড়েছে ওটা যে ওদের বিচার আগে করতে হবে। তা নাহলে বিচারটা কারা করবে? নির্বাচিত কোনো সরকার রাজনৈতিক কৌশলের কারণে অথবা তাদের হিসাব নিকাশের কারণে তারা যদি সেই বিচারের দিকে ভ্রুক্ষেপ না করেন, গুরুত্ব আরোপ না করেন, তাহলে এই যে পরিবর্তন যারা সাধন করলেন, রাজপথে রক্ত দিলেন এবং যারা নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, ১৬ বছর ধরে যারা নিগৃহীত হলেন নানাভাবে, তাদের এই বিচারটা তাহলে কবে হবে? সুনির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তাদের একটা এজেন্ডা থাকে। তাদের নিজেদের বিষয়গুলো তারা গুরুত্ব দেয়, সবারটা দেয় না। অনেক সময় নিজেদের ব্যাপারটাকেও পিছনে ফেলে রাখে তাদের রাজনৈতিক স্বার্থে, ক্ষমতাসীন হওয়ার স্বার্থে বা ক্ষমতায় টেকার স্বার্থে। তো সেই স্বার্থের খেলায় মানুষ আসলে ঢুকতে চাচ্ছে না। মানুষের আকাঙ্ক্ষা ছিল যে নির্বাচনটাও খুব দেরি হবে না এবং খুব দ্রুত এর আগেই বিচার কার্যটা হবে। বিচার বাস্তবায়ন তো শর্ত সাপেক্ষ। আজকে আসামিদেরকে পেতে হবে, ধরতে হবে, বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু যার যে প্রাপ্য, অন্তত যে রায়টি তার পাওয়া প্রাপ্য, খুব বিচার বিশ্লেষণ করে, যুক্তিতর্ক করে খুব দ্রুত যদি রায়গুলো চলে আসতো নির্বাচনের আগে, সেটা ভালো হতো। যে এখানে সাবেক আ আ প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমাদের সরকার প্রধান থেকে নিয়ে ক্ষমতাসীন দলের আ অপরাধী লোকজন অথবা যারা নাকি সেই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের ভেতর থেকে কাজ করেছেন তাদেরও। এবং বিভিন্ন বাহিনী থেকে কাজ করেছেন, তাদেরকে আ তাদের অপরাধ বিশ্লেষণ করে, প্রমাণিত করে, যুক্তিতর্ক সহ তাদের প্রাপ্য রায়টুকু অন্তত হয়ে গেলে মানুষ একটু মানসিকভাবে
স্বস্তি পেত, স্বস্তি শান্তি পেত পেত। আর কি। এই একটা পর্যায়ে আমরা আছি। আবার এটার জন্য নির্বাচন খুব দেরি করলে অন্য সমস্যায় পড়ে যাচ্ছি আমরা। একটা দেশ যদি নির্বাচনহীন থাকে এবং অনির্বাচিত কোনো ব্যবস্থাপনায় যদি দেশ চলতে থাকে, এই দেশকে কাবু করা, এই দেশটাকে মানে সেটা খুব সহজ হয়ে যায়। আয়ত্ত করে নেওয়া বিভিন্ন দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এটা কিন্তু আধিপত্যবাদী শক্তির জন্য একটা সুযোগ হয়ে দাঁড়ায়। সুযোগ হয়ে যায়। এবং বাংলাদেশটার 3 দিকেই ভারতের অবস্থান। প্রতিবেশী, স্থায়ী প্রতিবেশী। প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। সুযোগ নেই। তারাও আমাদেরকে পরিবর্তন করতে পারবে না, আমরা তাদেরকে পরিবর্তন করতে পারবো না। এখানে সৌহার্দ্য এবং সম্প্রীতিমূলক, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব সুলভ, এটাকে সমতার ভিত্তিতে বলবো না, কারণ ওটা বড় দেশ, আমাদের ছোট দেশ, ওদের বড় অর্থনীতি, আমাদের ছোট অর্থনীতি, কিন্তু ন্যায্যতার উপর আমরা কতটুকু পাই, তারা কতটুকু পায়, পাওয়া উচিত, এই প্রাপ্য এবং ন্যায্যতার ভিত্তিতে যদি একটা সুসম্পর্ক থাকতো, ভারত বাংলাদেশের চাইতে বেশি উপকৃত হতো, আমরা উপকৃত হতাম। কাউকে ছাড়া কেউ চলতে পারবো না। সেই বন্ধুত্ব সুলভ আচরণ থেকে তারা শুরু থেকেই আগ্রাসী প্রভুত্ব সুলভ আচরণে তারা অবস্থান নিয়েছে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিকামী মানুষ কখনোই মেনে নেয়নি এবং নেবে না। এবং তাদের পদলেহনকারী, তাদের তাবেদার অনেক শক্তি এখানে সৃষ্টি হয়েছে, শাসন ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা কিন্তু চূড়ান্তভাবে তাদের চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন করতে পারেনি। কারণ এদেশের মানুষ তো মুক্তিকামী, এদেশের মানুষ হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, মীর নিসার আলী তিতুমীরের উত্তরসূরি, তাই না? তো কিন্তু এই আধিপত্যবাদের কবলে থাকার যে একটা যন্ত্রণা, একটা অস্থিরতা, একটা অশান্তি, এটা বাংলাদেশ সবসময় ভুগছে, এখনো ভুগছে। ভারত এখন অনেকটাই নানা কৌশলে, আপনিও শুরুতে বলছিলেন যে পার্বত্য অঞ্চল কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ, অনেকটা উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার মতো, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন কোনো শক্তি পাগলাটে আচরণ করে, সেই পর্যায়েও ভারত আমরা তা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের এখানে খুব, আমি যেটা বললাম যে খুবই এক্সক্লুসিভ পর্যায়ের কূটনৈতিক প্রজ্ঞাসম্পন্ন নেতৃত্ব ছাড়া এই আমাদের স্থায়ী প্রতিবেশীর সঙ্গে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সামঞ্জস্য রেখে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা। একটা সুন্দর সম্পর্ক কাকে বলে? স্থিতিশীল সম্পর্কে না গেলে তো ভারতেরও লাভ নেই, বাংলাদেশেরও লাভ নেই। তো ওরকম সরকার হোক বা কোনো এটাকে বলে ক্যারিসমেটিক নেতৃত্ব হলেও বাংলাদেশে তৈরি হতে হবে, তাহলে এটা সমাধানের দিকে আস্তে আস্তে যাবে। আর ভারত তাদের স্বভাবসুলভ বাংলাদেশকে গ্রাস করার, বাংলাদেশকে চষে খাওয়ার চেষ্টা সবসময় চালিয়ে যাবে, এখনও যাচ্ছে, চেষ্টা করছে। এটাই তো বাস্তবতা। না, সেটাই আসলে সাধারণ মানুষের ওই ব্যাপারে আসলে আরো সচেতন হতে হবে। সেই হ্যাঁ, আমরা এই সমসাময়িক রাজনীতির আলোচনা শেষ করব, তার আগে জানতে চাই আপনার কাছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। আপনি কি মনে করেন সঠিক সময়ে আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে? এই বিষয়ে আমি এখনো চূড়ান্ত কিছু বলার মতো পাইনি, রসদ পাইনি, কারণ এখনো এটা দোদুল্যমান অবস্থায় আছে। নির্বাচনটা রমজানের পূর্ব মুহূর্তে, এবং এর আগে নির্বাচনের পরিবেশ সারা দেশে হওয়ার জন্য জনগণ হয়তো প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য তাদের পছন্দের জায়গায়, কিন্তু সেই ভোটটা লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে। তারপর ভোটের ব্যাপারে পিয়ারের একটা গুঞ্জন দাবি আছে এখানে। অনেকে সংসদ যদি এখন সংসদের ক্লাস যদি দুটো হয়, হ্যাঁ, সংসদের কক্ষ যদি দুটো করা হয়, তাহলে অনেকেই চাচ্ছেন যে উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতিতে হোক, নিচের কক্ষে না হোক। অনেকে একেবারে চাচ্ছেন না। এগুলোর ফয়সালা হওয়া তো একটু জটিল বিষয়। এখন জানি না, বিশ্বের যারা মোড়ল শক্তি, তারা যদি অনেকটা দেন দরবারের মতো করে সবাইকে কোনো একটা সিদ্ধান্ত পর্যায়ে বা একটা সমঝোতার মধ্যে নিয়ে আসেন, সেখানে নির্বাচন হতে পারে। সমঝোতা না আসতে পারলে নির্বাচন হবে কিভাবে? এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমরা আছি মূলত। আমরা এই পর্যায়ে আসলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। আসলে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে গেলে সত্যি ভীষণ কষ্ট হয়। বিশেষ করে আপনি জানেন যে গাজা উপত্যকা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে গেল ২ বছর ধরে ইসরায়েলের যে আগ্রাসন, যে নির্মমতা, যে আ বর্বরতা, সেটি আমরা দেখতে পাই গাজা উপত্যকার মানুষের প্রতি তারা যে আচরণ করছে। গতকালও তারা হসপিটালে বোম্বিং করেছে। আসলে এমন একটা জায়গা নেই এই উপত্যকার যেটা ধ্বংসস্তূপ হয়নি। যেখানেও মানুষের আসলে হৃদয় মানে ব্যথাতুর হয়ে যায়
এই গাজা উপত্যকার কথা আসলে আপনি নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করেছেন। আপনার কাছে জানতে চাই আসলে কি মনে হয় এই যে এই ইসরায়েলের বর্বরতা এটা আসলে আর কতদিন চলবে? ইসরায়েল একটা জাতি গোষ্ঠীর নাম। আমাদের হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, আমরা বলি মুসলিম জাতির পিতা, তার সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হজরত ইসহাক আলাইসাল্লাম। ইসহাক আলাইসাল্লামের জন্ম বসবাস পুরোটাই ফিলিস্তিনে। ইসমাইল আলাইসাল্লামের জন্ম এবং বেড়ে ওঠা এবং তার বংশ বৃদ্ধি পুরোটাই মক্কায়, আমরা জানি ইতিহাস। তো মক্কা কেন্দ্রিক একটি ধারা, আর সেই জেরুজালেম থেকে একটা ধারা। এবং সেই ইসহাক আলাইসাল্লামের সন্তানের নাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম, এবং ইয়াকুব আলাইসাল্লামের আরেকটি নাম হচ্ছে ইসরাইল। তো বনি ইসরাইল, ইয়াকুব আলাইসলামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইসলামের 12 পুত্র সন্তান ছিলেন, এর মধ্যে হজরত ইউসুফ আলাইসলাম অন্যতম। হ্যাঁ, তো এই যে 12 সন্তানের বংশধর পৃথিবীতে আছেন, তারাই হচ্ছেন বনি ইসরাইল। এবং সেখান থেকে যারা ইমানের পথ হারিয়েছেন, যারা ক্ষুধাদ্রোহিতায় চলে গেছেন, তাদেরকে আমরা ইয়াহুদি বলি। তো সেই ইসরায়েল একটি মতবাদ, একটি ভিন্ন একটি আদর্শ। তারা তাদের আদর্শের অধীনে গোটা বিশ্বকে আনার জন্যে সবচেয়ে বড় বাধাই মনে করছে ইসলামকে, এবং যারা প্র্যাকটিসিং মুসলিম বিশ্বের তাদেরকে। তো এই যে একটা সংঘাত, আদর্শের সংঘাত, এই সংঘাতের পুরোভাগে নেতৃত্বে ওপাশে রয়েছে ইসরায়েল, আর এপাশে গোটা মুসলিম বিশ্ব। তো এই সংঘাত কিন্তু শুধু গাজা কেন্দ্রিক বা ফিলিস্তিন কেন্দ্রিক নয়, এটা একটা বৈশ্বিক সংকট। উম্মার সংকট। এবং এটা যে উম্মার সংকট, এই বিবেচনাটা, এই বোধ এবং সিদ্ধান্তে যদি উম্মাহ না পৌঁছাতে পারে, তাহলে এটা সমাধান হবে না। আমি একটু পিছন থেকে জি, কথা অবশ্যই, টেনে আনলাম অবশ্যই। কথাটা বোঝানোর জি। জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে এমনকি যারা ফিলিস্তিনের যে নাগরিকরা আছেন, গাজার, রাফার যারা আছেন, যারা ভুক্তভোগী, যারা নিষ্পৃত হচ্ছেন, মাটিতে মিশে যাচ্ছেন, তাদেরও নতুন করে চেতনাকে আবার শানিত করতে হবে যে এটা আরব জাতীয়তাবাদের লড়াই নয়, বা এটা ফিলিস্তিনের জাতীয়তাবাদী লড়াই নয়। এটা মনে রাখতে হবে। এটাকে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো তারা যদি ফিলিস্তিনের পতাকা কেন্দ্রিক একটা লড়াই মনে করেন, যে আমাদের পতাকা স্বাধীন করার জন্য, ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার জন্য, আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করছি, এটা মনে করলে এটা আরও 100 বছর চলে যাবে, কিন্তু লড়াইয়ের কোনো সমাপ্তি ঘটবে না। মানে ইসলাম এন্টি ইসলাম। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল কিন্তু এটাকে ফিলিস্তিন বা ফিলিস্তিনের পতাকাকে এটা টার্গেট করছে না, ওরা করছে ইসলামকে। ইসলামকে। সুতরাং ফিলিস্তিনের যারা মুক্তি সংগ্রামী এবং নিষ্পেষিত জনতা, তাদেরও বুঝতে হবে এটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার, আমাদের দেশকে স্বাধীন করার সংগ্রাম নয়, এটা হচ্ছে মতবাদের বিরুদ্ধে মতবাদের লড়াই। মোহাম্মদী মতবাদ যেটা ইসলাম, সেই ইসলামের সঙ্গে ইসলাম বিরোধী শক্তির লড়াই হচ্ছে। সো এটা হচ্ছে একটা রণাঙ্গন, আমাদের দেশটা একটা রণাঙ্গন, তাদের বুঝতে হবে যে আমাদের ফিলিস্তিনটা একটা রণাঙ্গন মাত্র, কিন্তু এটা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নয়, এটা জায়নিজম, ইহুদিবাদ এবং ইসলামের লড়াই। ইসলামে। এই পর্যায়ে যখন তারা ভাববেন, এবং আরব বিশ্বসহ গোটা মুসলিম বিশ্ব যখন এভাবে বিষয়টাকে নেবে, যে এটা শুধু আরবদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নয়, আরব ইসরায়েল যুদ্ধ তো আগেও হয়েছে, আরবদের পরাজয় হয়েছে। আরব ইসরায়েল যুদ্ধ এই দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না, দেখতে হবে গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের করতে হবে। তাহলে এটা সমাধান হবে, রাজনৈতিক সমাধানই হোক, অথবা যদি যুদ্ধের মাধ্যমে সমাধান হয়, সেটাও এই দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণের আলোকে যখন বিষয়টি বিবেচিত হবে, তখন হবে, এর আগে হচ্ছে না। একটা ব্যাপার হচ্ছে এই আপনার গাজা উপত্যকার যেই সংকট, আমরা দেখি যে আসলে আরব বিশ্ব সেভাবে করে কোনো ধরনের দায়িত্ব নেয়নি, কিংবা তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেনি। কিন্তু অতি সম্প্রতি আমরা এটা লক্ষণীয়, এটা লক্ষণীয় তো বহু বহু বছর ধরেই। এখানেও যে কথাটা বললাম, এর একটা প্রভাব আছে। দেখেন, এখন আরব বিশ্ব যদি মনে করে যে এটা ফিলিস্তিনিদের এটা লড়াই, এখন বাংলাদেশ কারোর সঙ্গে লড়াই করছে, এই লড়াইয়ে ভারত মাথা ঘামাতেও পারে, নাও ঘামাতে পারে।
প্রতিবেশী বেশি বলে তো আমরা খুব একটা দোষারোপ করতে পারবো না, আমরা এই অশান্তিতে যাব না, ওদের যুদ্ধ ওরা দেখুক। কোনো দেশ পাশের দেশকে সাহায্য করতেও পারে, নাও করতে পারে, বাধ্য তো নয়। যখন এটা উম্মার লড়াই হবে তখন দায়িত্ববোধ আসবে যে আরবরা কেন আসছে না, তারা কি উম্মা নয়, তারা কি মুসলিম নয়, তারা কি এই ভূখণ্ডের নিকট প্রতিবেশী নয়? ফিলিস্তিনিরা ফিলিস্তিন মুক্তির জন্য যুদ্ধ করছে, এই যুদ্ধে সৌদি আরব যাচ্ছে না, তাদের ইচ্ছে নিয়ে যাওয়ার। তাদের একটা অর্থনীতি আছে, তাদের একটা কূটনীতি আছে, তাদের একটা বিশ্ব রাজনীতি আছে। বিষয়টা এরকম না, খণ্ডিত হয়ে যায়। এই এই পয়েন্টটা আমি বললাম যে উম্মার লড়াই, এই যে চেতনাটা, এটাকে যদি সবাই ধারণ না করেন তাহলে এখানে সবাই একসঙ্গে যুক্ত হবেন না। মনে করবেন একটা একটা ল্যান্ডের, একটা ভূখণ্ডের লড়াই, তারা সফল হবে অথবা বিফল হবে, আমরা সেখানে জড়াতে যাব কেন? এটা কেউ ভাবলে আমরা হয়তো বা তাকে একটু আহ, আহ, মনে করব যে স্বার্থপর, কিন্তু এর চেয়ে বেশি কিছু দোষারোপ করা যাবে না। সো লড়াইটাকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আল আকসা, মুসলমানদের তৃতীয় পবিত্রতম তীর্থস্থান এটা। এই আল আকসা সেই স্থান, যে স্থান থেকে কুব্বতুস সাখরা, একটা পাথর আছে সেখানে, যেটার উপরে এখন যে আমরা গোল্ডেন যে গম্বুজটা দেখি, যে গম্বুজটা আমরা ছবিতে দেখি আল আকসার, এটা তো মূল আল আকসা মসজিদ নয়। আল আকসা মসজিদ পাশে কালো গম্বুজওয়ালা, এটা হচ্ছে উমাইয়া শাসন আমলে তৈরি করা গোল্ডেন একটা গম্বুজ। এর নিচে কুব্বতুস সাখরা আছে, একটি পাথর, পবিত্র পাথর। এই পাথরটি সেই পাথর যে পাথরে হজরত ইয়াকুব আলাইহিস সালাম একবার কোথাও সফর করবেন, বের হয়েছেন, তো এই পাথরের উপরে বিশ্রামের জন্য বসেছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন এবং দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন, এবং তিনি স্বপ্ন দেখেছেন যে এই পাথর থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা একটা সিঁড়ির মতো লাগিয়ে দিচ্ছে। মানে পৃথিবী থেকে আকাশের সঙ্গে যে সম্পর্ক, এটা কিন্তু আল আকসার সেই কুব্বাতুস সাখরা থেকে, যে জন্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে সরাসরি মেরাজে না নিয়ে প্রথমে নেওয়া হয়েছে আল আকসায়, এবং সেই কুব্বাতুস সাখরা, সেই পাথরের উপর থেকে তাকে ঊর্ধ্বগমনের ভ্রমণ শুরু হয়েছে। ওটা হচ্ছে লাইন। তো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটা খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। হযরত ঈসা আলাইহিসসালামের জন্মস্থান এটা। হযরত ঈসা আলাইহিসসালামকে তাদের বিশ্বাস অনুযায়ী তারা তো মনে করে যে ঈসা আলাইহিসসালামকে সেখানে হত্যা করা হয়েছে। আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গাটি ওখানে, এবং ইহুদিদের তো বসবাস এবং জন্মস্থলী সেখান থেকে, ইহুদিদের বংশবিস্তার। তো এখানে তিনটা পক্ষেরই আকর্ষণ আছে। তো এই যে আল আকসা, যে আল আকসায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 7 কাতার নবী রাসূলগণের রূহ নামাজ পড়েছেন সেই রাত্রে, মেরাজের ভোর রজনীতে। তো ওই পবিত্র জায়গাটি যতবার মুক্ত হয়েছে, এটা ঐতিহাসিক বাস্তব তত্ত্ব আমাদের মাথায় রাখতে হবে। সেখানকার মানুষেরা মুক্ত করেনি, বাইরে থেকে মুক্ত করা হয়েছে। সো আমারও মনে হয় যে ফিলিস্তিনের যোদ্ধারা, ফিলিস্তিনের জনগণের লড়াই সংগ্রাম, রক্ত দেওয়ার মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে না, আল আকসা মুক্ত হবে না। আল আকসা মুক্ত হবে বাইরে থেকে মুসলিম শক্তির হস্তক্ষেপের মাধ্যমে। দেখেন, ফিলিস্তিন খ্রিস্টানদের হাত থেকে মুক্ত হয়েছিল হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর পাঠানো সেনাবাহিনীর মাধ্যমে। আরেকবার ফিলিস্তিন মুক্ত হয়েছিল হজরত আমাদের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অভিযানের মাধ্যমে। সো এরকম কোনো অভিযান যখন হবে, উম্মাহ কেন্দ্রিক অভিযান, গোটা বিশ্বের মুসলমানদের সমর্থন এবং ঐক্যবদ্ধ একটা অভিযান, সেই অভিযানে যদি লড়াই দিয়ে মুক্ত করতে হয়, সেই লড়াই হয়তো মুক্ত হবে। ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি ঠিক বলছেন। আসলে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সারা দুনিয়ার সাধারণ মানুষের যে হৃদয়ে রক্তক্ষরণ এই গাজা উপত্যকার সংকট নিয়ে, আ আরব দেশগুলো তো আসলে সত্যিকার অর্থে তেমন মাথা ঘামায় না। তবে আমরা একটা ভিন্ন একটা ব্যাপার দেখি, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ইরান, এই রাষ্ট্রটা কিন্তু শুরু থেকে এই ফিলিস্তিনি মানুষই পক্ষে কাজ করেছে। যে কারণে আমরা এদের কয়েকবার ইসরায়েল হামলাও চালিয়েছে এবং তারা একদম প্রত্যক্ষভাবে এই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে। এ বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ইরান তো এক্সেপশনাল, এবং নিঃসন্দেহে। এটা তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের যে শুধু চিন্তায় সীমাবদ্ধ না, তাদের যে উদ্যোগ এবং কাজ, এগুলোর মাধ্যমে তারা প্রমাণ
করতে পেরেছেন গোটা বিশ্বে, ইরানের যে ব্যতিক্রমী অবস্থান, ওটা প্রশংসনীয়। এবং তারা সেই মজলুম জনগোষ্ঠী, মজলুম ভূখণ্ডটির জন্যে তারা তাদের নিজেদের উপর আঘাত সহ্য করেও, নিজেদের বিশ্ব রাজনীতিতে অনেক ধরনের সমস্যা সংকট তৈরি হতে পারে এবং হচ্ছেও, সেটাকে মেনে নিয়েও তারা উম্মাহ চেতনায় তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা প্রশংসনীয় এবং এটা অনুকরণীয় হওয়ার কথা ছিল, সবারই এটা অনুকরণ করা প্রয়োজন ছিল। ঠিকই বলেছেন। আসলে কবে এই মুসলিম উম্মার শাসক গোষ্ঠী এই ইরানের মতো হবে সেটা আসলে আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা এখানে আরও একটি কৌশলের কথা বলি। আজকে ইসরায়েলকে যদি থামাতে হয়, ফিলিস্তিনকে যদি মুক্তি করতে হয়, এবং সেটা আমি আমার পূর্ব আলোচনার প্রেক্ষিতে যদি বাইরে থেকে কোনো বাইরের মুসলমানদের শক্তি সেটাকে উদ্ধার করতে হয়, তাহলে সেটা সরাসরি কীভাবে সম্ভব? সেটা দূর থেকে সম্ভব নয়। সেটা করতে গেলে যে কৌশলটা দরকার, সেই কৌশলটা হচ্ছে যে যুদ্ধস্থল রণাঙ্গন যদি ফিলিস্তিন ভূখণ্ড হয়, এর আশপাশের এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করা, নিজেদের লোক তৈরি করা, শক্তি বৃদ্ধি করা, মিডিয়ার পাওয়ার, অস্ত্রের পাওয়ার, হ্যাঁ, এবং শাসন ক্ষমতার তাই অধিষ্ঠিত হওয়া বা অংশীদারিত্বের যে শক্তি, সেই শক্তিগুলো পার্শ্ববর্তী, মানে যুদ্ধক্ষেত্রের পার্শ্ববর্তী ভূখণ্ডগুলোতে শক্তি বৃদ্ধির পর সেখান থেকেই কিন্তু মূল টার্গেট বা মূল অভিযানটি সম্ভব। এবং আমার তো মনে হয় ইরান সেই দৃষ্টিকোণ থেকে তারা নির্ভুল একটা কাজ করছেন, যে দেখা যাচ্ছে যে ইয়েতে, ইয়েমেনে, তারপর ইরাকের কিছু অংশে, তারপর সিরিয়াতে, যেগুলো নাকি বর্ডারের দিক থেকে ফিলিস্তিনের কাছাকাছি পাশাপাশি, সেই সব অঞ্চলগুলোতে শক্তি বৃদ্ধি এবং সেখান থেকে একযোগে কিছু করার চেষ্টা। এই যে একটা সামরিক কৌশল, যেটা আমি বললাম, তো ইরান কিন্তু সেভাবেই তাদের ছক সাজিয়ে চেষ্টা করছে। একটা শক্তি একা একটি রাষ্ট্রের পক্ষে অনেক কিছু করা সম্ভব না, তারা তো পথ দেখাতে পারছে, তারা তো একটা সাহসের সঞ্চার করতে পারছে। এটা হচ্ছে মানে আলোচনার প্রধান জায়গা আর কি। না, হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে ইরান সেই প্রচেষ্টা শুরু থেকেই অব্যাহত রেখেছে এবং আসলে আমরা যে ইসরায়েলের যে আগ্রাসন দেখি ইরানে, সেটি আসলে এই ফিলিস্তিনি মুসলিম মানুষের পাশে দাঁড়ানোর কারণেও কিন্তু আসলে এই ইরানে যে আগ্রাসন সেটি আসলে লক্ষণীয়। আমরা জানতে চাই আপনার কাছে, আপনি দেখেছেন যে এই চলতি বছরের জুন মাসে কিন্তু একটা ১২ দিনের যুদ্ধ হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে এবং তারা হঠাৎ করে ইরানে আক্রমণ করেছে। তখন হতাহত হয়েছে ইরানের অনেকেই হতাহত হয়েছেন। তেল আবিবেও পাল্টা ব্যাপক প্রতিরোধ তৈরি করেছে তেহরান। এই ১২ দিনের যুদ্ধের সম্পর্কে আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। কেমন দেখেছিলেন সেই সময়টা? এই যুদ্ধটা অল্প কয়েকদিন হয়েছিল, কিন্তু এটা ইতিহাস হয়ে গেছে, ঐতিহাসিক একটি মাইলস্টোন এটা হয়েই গেছে। এটা কিন্তু এই এই আবারও সেই কথায় যেতে হবে, যে পদ্ধতিতে লড়াইটি করলে ইসরায়েলের সেই আগ্রাসী হায়েনাকে থামানো সম্ভব হতে পারে, সেই পদ্ধতিটা আমরা আলোচনা করলাম এবং সেই পদ্ধতিটাই ইরান অবলম্বন করছে। ইরান দূর থেকে ইসরায়েলের কাছাকাছি কিছু শক্তি তৈরি করে, তারপর ইসরায়েল ঠিকই বুঝতে পারছে যে আমাকে পরাস্ত করার জন্য যে সঠিক ওয়ে এবং আমার যে দুর্বল পয়েন্ট, দুর্বল পথ, সেটা ইরান শুধু এটা বের করতে পেরেছে। তারাই সেই পথ অবলম্বন করছে। তারা আমার কাছাকাছি আমার গায়ে ধাক্কা দেওয়ার মতো একটা শক্তি এবং সামর্থ্য তারা অর্জন করতে যাচ্ছে, করে ফেলেছে। সো তাদের কাছে গোটা মুসলিম উম্মার যে এই যে কোটি কোটি মানুষের হাহাকার, লক্ষ লক্ষ মানুষের মিছিল, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মুসলিম উম্মা গোটা পৃথিবীতে চিৎকার চেঁচামেচি তারা মনে করে, আমাদের হাহাকারকে তারা চিৎকার চেঁচামেচি মনে করে। তো ওরা করতে থাকুক, এতে তো আমার কিছু যায় আসে না। কিন্তু ইরান যে পথে আগাচ্ছে, বাস্তবিক একটি পদক্ষেপ নিচ্ছে আমার বিরুদ্ধে, এটা তো একসময় আমার জন্য ফেরানো কঠিন হয়ে যাবে। এই দুশ্চিন্তা থেকে তারা ইরানকে অ্যাটাক করতে চেয়েছে এবং বিশ্বের বড় বড় পরাশক্তি সমর্থন নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে। কিন্তু এখানে এই যুদ্ধটি যখন শুরু হয়, তখন অনেকেই ভাবছিলেন, আমি যেটা অবজারভেশন করলাম, যে ভাবছিলেন যে ইরান মনে হয় বাড়াবাড়ি করে ফেলেছে, সবাইকে সঙ্গে না পেলেও একা একা বেশি এগিয়ে গিয়েছে এবং ইসরায়েলের মতো শক্তিকে উত্ত্যক্ত করা ঠিক হয়নি। ইসরায়েল তো গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ইরানকে এখন শিক্ষা দেবে।
কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে ইরান যা করছে এটা তাদের একটা চিন্তা ভাবনা পরিকল্পনার বাইরে করছে না, এবং আসল পরিকল্পনা তো আল্লাহর হাতে। হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে যারা কাজ করবেন, পরিকল্পনা আল্লাহর হাতে। ইরান সঙ্গে সঙ্গে যে জবাবটি দিতে পেরেছে এবং তুমুল মানে দেখার মতো একটা জবাব, এটা গোটা বিশ্বের সেই ম্রিয়মান আলোকে আবার জ্বালিয়েছে এবং সেই ভীত সন্ত্রস্ত অন্তরগুলিকে আবার সাহস জুগিয়েছে যে না, ইরান তো ইসরায়েলের মতো শক্তিকে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা কথা বলা যায় না, জাতিসংঘ তাকে একটা তিরস্কার করার সাহস পায় না, সেই ইরানকে কিছু নগরী, কিছু অঞ্চল গুড়িয়ে দিতে পেরেছে। ইয়ে ইসরায়েলকে তেল আবিব সহ আরও হাইফা, কোথায় কোথায় যেন বাণিজ্য নগরী। ইরানের এই পাল্টা আক্রমণের সক্ষমতা এবং সাহসিকতা, সক্ষম হতে হবে, সাহস থাকতে হবে, এবং সত্যতা, যে অনেকে হুমকি দেয় কিন্তু কিছু করতে পারে না, করে না, যে যা বলেছেন তা করেছেন। এই বিষয়গুলো, ইরানের এই পদক্ষেপগুলো ইরানকে একটা নতুন পরাশক্তি হতে মানে গড়ে উঠতে থাকার পরাশক্তি, আত্মপ্রকাশের কাছাকাছি একটি পরাশক্তি, যেটা নাকি সত্য, ন্যায় এবং নিপীড়িতের পক্ষে দাঁড়াতে পারে, সেই সম্ভাবনাটাকে আলোক উজ্জ্বল করেছে। হ্যাঁ, আমরা সেই জন্য শেষ সময় দেখলাম যে আসলে তড়িঘড়ি করে আমেরিকার মধ্যস্থতায় একটা যুদ্ধ বিরতি হয়েছে। আ আমরা অতি সম্প্রতি গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি আবারও ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা সংঘাত বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় যে, এবং আপনি জানেন যে জাতিসংঘ এরই মধ্যে কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর করে ফেলেছে ইরানের বিরুদ্ধে। তো কি মনে হয় যে আবারও কি ট্রু প্রমিস 4 হতে যাচ্ছে? এটা আসলে বিশ্বের যারা অপশক্তি, তারা তো বিভিন্ন কৌশল খুঁজতে থাকে। তারা যখন সরাসরি হস্তক্ষেপ করে কুলোতে পারে না, তখন খুব দ্রুত গুটিয়ে নেয়, আবার নতুন জাল বিস্তার করে। ইরানকে যেটা করতে হবে আর কি, এটা আমার আ ক্ষুদ্র চিন্তা থেকে বলছি, ইরানকে যেটা করতে হবে এটা হচ্ছে যে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে এই যে শিয়া এবং সুন্নি যে না সংকটটা নামক একটা সংকট আছে। আমি নামক বলব, যে প্রকৃত অর্থে যতটা সংকট নয়, নয়। এর চেয়ে বেশি করে এটাকে দেখানো হচ্ছে, এর চেয়ে বেশি করে এটাকে অনুভব করছে উভয় পক্ষ। সেখান থেকে কোনো একটা পক্ষকে অগ্রসর হয়ে ভূমিকা রাখতে হবে, এবং সেই ভূমিকাটাও আমি আ চিন্তাশীল, কৌশলী এবং দূরদৃষ্টি সম্পন্ন ইরানকেই আমি সেই দায়িত্বটা দিতে চাই, ব্যক্তি, একজন বিশ্লেষক হিসেবে। ইরানকে এটা বুঝতে হবে, কারণ সবাই তো এটা বোঝার সক্ষমতা রাখে না। সবাই দ্বন্দ্ব করার সক্ষমতা রাখে। সবাই কোন কোন কারণে মেশা যাবে না, মেলা যাবে না, ওইটা চিন্তা করার সক্ষমতা রাখে। কিন্তু মিশতে পারার মতো, মিলতে পারার মতো সাদৃশ্যপূর্ণ কী বিষয় আছে যার ভিত্তিতে আমরা এক হতে পারি, সেই চিন্তাটা বিবেচকরাই করতে পারে, সবাই করতে পারে না। ইরানকে সেই বিবেচক শক্তির জায়গায় আমি ভাবছি। তাদের ভাবতে হবে যে শিয়া সুন্নির যে দূরত্বটা, এখানে কেন দূরত্ব? আকিদাগত নাকি আচরণগত, বিশ্বাসগত বা ঐতিহাসিক কোনো দ্বন্দ্ব যদি থেকে থাকে, এগুলিকে ম্লান করে আনা, এগুলিকে এখন আস্তে আস্তে সীমিত করে আনা, এগুলিকে পেছনে ফেলে বৃহত্তর উম্মাহ ঐক্য, যেটা এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এটার ভিত্তিতে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য একটা আস্থা অর্জন, সুন্নি বিশ্বের আস্থা অর্জন, যে না, ইরান আমাদের ভাই, ইরান আমাদের বন্ধু, ইরান আমাদের রক্ষক হিসেবে কাজ করবে, আমরাও ইরানের পাশে দাঁড়াবো, রক্ষক হিসেবে কাজ করব। আসলে তো রক্ষক এক কাবা কেন্দ্রিক। আল্লামা ইকবাল বলেছেন যে দুনিয়া কি বুদগাদা মে পহলা ও ঘর খুদা কা, হাম উনকে পাশে বাঁ হে ও পাশে বা হামারা। এই পৃথিবীর মূর্তিশালায়, যেখানে আল্লাহকে চিনত না কেউ, এবং সেখানে বিভিন্ন জিনিসের পূজা হতো, সে উপাসনা হতো, সেখানে প্রথম ঘর আল্লাহ প্রতিষ্ঠা করেছেন কাবা। তো আমরা হলাম সেই ঘরের প্রহরী, এবং সেই কাবা হচ্ছে গোটা মুসলিম উম্মার প্রহরী। সেই কাবা কেন্দ্রিক আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, এবং এই ভূমিকায় অগ্রসর ভূমিকায় আমি আসতে হবে আশা করি ইরানকে। যে ইরান এটা পারবে, এবং ইরানকে এটা করা উচিত। এটা করলে এই মানসিক দূরত্বগুলো যে দূর হয়ে যায়, তাহলে একটা বড় শক্তি দাঁড়াবে। আজকে পাকিস্তানের হাতে পারমাণবিক শক্তি আল্লাহ দিয়েছেন। এখন পাকিস্তান, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, মানে বেশি আধিপত্য এবং সুন্নি দেশ বলা হয়। ইরানকে শিয়া অধ্যুষিত দেশ মনে করা হয়।
তো শিয়া এবং সুন্নি এই দুটো শব্দ যদি এক হয়ে যেত তাহলে তো আসলে তাহলে তো আমরা সুপার পাওয়ার বিশ্বে, এবং আমাদের সব সব ভূখণ্ড আমরা স্বাধীন করতে পারি, আমাদের সমস্ত মুসলিমদের মুখে হাসি ফুটতে পারে, এবং তখন বিশ্বের সেই তাবৎ তথাকথিত আহ, আহ, অত্যাচারী পরাশক্তিগুলোর ধ্বংসস্তূপের উপরে আমরা আমাদের বিজয় পতাকা করতে পারি। না, নিঃসন্দেহে। সেজন্যই আপনার কথা সূত্র ধরে বলছি, যেমন আমরা দেখেছি ইরানের যে পারমাণবিক শক্তি পাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষও মনে করে যে আসলে যদি ইরানের এই পারমাণবিক শক্তি থাকতো, তাহলে আমেরিকা কিংবা ইসরায়েল এই যে হুট করে হামলা করা বা তারা যে বর্বরতা চালানোর যেই সাহস তারা পেত না। আপনি কি তাই মনে করেন যে আসলে ইরানের এই শক্তিটা থাকা খুবই প্রয়োজন, পারমাণবিক শক্তি, যেটা দিয়ে ওর সংকটের এটা মুসলিম বিশ্বের আরো কিছু দেশের এটা গড়ে ওঠা উচিত ছিল, যেহেতু পৃথিবীতে এটা নিষিদ্ধ নয়, পৃথিবীতে অনেক দেশে এটা আছে, এটা নিয়মের ভেতরে আছে। তো সেভাবে আজকে পাকিস্তানে আছে, আজকে ইরানে যদি থাকতো, আজকে যদি তুরস্কের হাতে এটা আসে, যারা এটাকে ধারণ এবং রক্ষণাবেক্ষণ করতে পারবেন, যে কোনো শক্তির হাতে তো দেওয়া যায় না। তো আমাদেরও দেখা যাচ্ছে যে কয়েকটি দেশ, আজকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওই অঞ্চলটা একটা পারমাণবিক শক্তিধর অঞ্চল হতে পারে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের কথা আমি এ পর্যায়ে না আনলাম, কিন্তু বাংলাদেশ তো পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। কাজেই উম্মার সংকট সমাধান সেই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ছোট করে দেখার মতো নয়, বিশাল ভূমিকা রয়েছে। তো সবাই মিলে আমি আমার একটি সঙ্গীতে আমি উল্লেখ করেছি, আমি তো শুরু থেকেই মুসলিম উম্মার সংকট এবং এর সমাধানের লক্ষ্যে কিছু আমার কবিতা সঙ্গীত আমার চিন্তা ভাবনা সাধনা থেকে থাকে, এবং বাংলাদেশের জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমার চিন্তা ভাবনা লেখা আপনারা শুনেছেন থাকে। না, সেটাই যেটা বলছিলাম যে পারমাণবিক শক্তি তো অবশ্যই থাকা উচিত ইরান কিংবা মুসলিম দেশগুলো। সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল যে আধিপত্যবাদ বিস্তার করছে বা মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করছে, সেটা নিশ্চয়ই তারা সাহস পেত না। সেই সাহসটি তারা পেত না, আদৌ পেত না। এবং এখনও পারমাণবিক শক্তিধর হওয়ার আগেও তো তারা ইরানকে সমীহ করে চলতে বাধ্য হচ্ছে। আচ্ছা, আরব দেশগুলো যে এখন নিশ্চুপ আছে, আপনি দেখেছেন কয়েকদিন আগে কাতারে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। তার মানে এখন হয়তো ইরানের উপর হামলা চালাচ্ছে। এটা যে আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর উপর হবে না, তার তো নিশ্চয়ই কোনো গ্যারান্টি নেই, তাই তো? না, এটা গ্যারান্টি নেই। এটা পৃথিবীর যারা সচেতন নাগরিক মাত্রই এটা আগে থেকেই জানেন, কিন্তু এটা কেন আরব বিশ্ব জানলো না, তারা এখনো এটা বুঝলো না, বা এখনো বুঝতে পারছে কিনা, এটা আমাদের একটা দুশ্চিন্তার বিষয়। তাদের বোঝা উচিত। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনি তো আসলে চমৎকার ইসলামী সংগীত করেন। আপনার সংগীতে, লেখায়, আপনার কবিতায় আসলে আমরা সবসময় যে মুক্তির প্রেরণা, বিপ্লব, সংগ্রাম, এই স্পিরিটগুলো খুঁজে পাই। আপনি একটা বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য একটা সংগীত করেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি। সেটি চমৎকার। সেটি সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা একটু এই পর্যায়ে আপনার কাছে সেই সংগীতটা শুনতে চাই। আমি দেশের গানটা একটু শোনাবো ইনশাল্লাহ। আমি বৈশ্বিক পরিস্থিতি এবং মুসলিম উম্মার জন্য কিছু লেখা আমি অল্প করে শোনাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। 2000 আরও 25-26 বছর আগে আমার লেখা উম্মা ঐক্যের একটা আহ্বান ছিল এরকম: উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উম্মার ঐক্যের জন্য আমি আরো গেয়েছি 2003-এর সঙ্গীত। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান মুসলমান,
মুসলমান তুমি তো মুসলমান। আরবি, আজমি, ইরানি, তুরানি, এই যে ঐক্যের কথা আজকে আলোচিত হচ্ছে, বিবেচিত হচ্ছে, আমি এটা আরো দুযুগ আগে আমি আহ্বান করেছি আমার কবির ভাষায়, কবিতার ভাষায়। আমি আহ, আরবের যে শাসকদের কথা মাত্র আমরা আলোচনা করলাম, তাদের উদ্দেশ্যে আমার সঙ্গীত, আমার একটি আহ্বান ছিল যে এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি। পুরোনো গান ভুলে গেছি। আরেকটি সঙ্গীত শোনাচ্ছি যেটা ইদানিং আমার সাম্প্রতিককালে প্রকাশ হয়েছে। প্রথম কয়েকটি লাইন শোনাচ্ছি। জাগো 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 আবার, দিকে দিকে জেগে ওঠার এসেছে নয়া দিন। জাগো 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 আবার, দিকে দিকে জেগে ওঠার এসেছে নয়া দিন। এভাবে নিপীড়িত মোরা হব কত আর, আঘাত ফিরিয়ে দেবার বেজে গেছে বিন। আজান ধ্বনি বেজেছে আজাদ সিরিয়ায়, তারা চাঁদ হেনেছে আঘাত ইন্ডিয়ায়। ইরান গুড়িয়ে দিয়েছে আহুদি জমিন, ইরান গুড়িয়ে দিয়েছে আহুদি জমিন। দিকে দিকে জেগে ওঠার এসেছে নয়া দিন। আমি এভাবে করে উম্মাকে জাগ্রত করার, উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আমি আমার মতো করে চেষ্টা করেছি, অনেক কবিতায়, অনেক সঙ্গীতে। আল্লাহ আপনার এই এ, শ্রম আহ, কবুল করুক। এবং এই যে উম্মার মুক্তির যে পথ পদ্ধতি, সেটাকেও নিরূপণ করার উদ্দেশ্যে, সেটাকে নির্দেশ করার উদ্দেশ্যে আমি গেয়েছি। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন, ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আনরে ফিলিস্তিন। ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরির মতো সব বীর, কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর 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 তোলো তাকবীর। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ, ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভেসে ভণ্ড আরব রাজ। এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ, ওদিকে বিশ্ব মরল সংঘোষণায় হিউম্যানিটির গান। তাহলে সমাধান কি? সেক্ষেত্রে বলেছি, জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাক সেনা দল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল। এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে, কেন হয় যাচ্ছ না দুর্বার গতিতে চলছো ধীরে। অর্থাৎ বারংবার বিশ্বের বড় বড় শক্তিগুলোকে, মুসলিম শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার, একটি প্ল্যাটফর্মে আসার আহ্বান। পৃথিবীতে যারা বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবেন, মুসলিম উম্মার সংকট এবং মুক্তির কথা ভাবেন, তারা সেসব নিয়ে লিখেন, বলেন। কিন্তু আসলে কি, আহ, যখন মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেল, জাতি রাষ্ট্রে বিভক্ত হয়ে গেল, এবং জাতীয়তাবাদের আহ, মানে খুবই প্রবল প্রভাব পৃথিবীতে ছড়িয়ে পড়ল, তখন আর উম্মার যাতনা, উম্মার বেদনাকে সবাই অনুভব করতে ভুলে গেল। মনে করলো যে এটা আমার দেশে তো হচ্ছে না, অন্য দেশে হচ্ছে। ফিলিস্তিন তো আমার দেশ না, এটা অন্য একটা দেশ, ওরা দেখো কি করতে পারে। একটা দুঃখ প্রকাশ করি শেষ। যদি এটাকে ওই আগের মতো সচেতনা থাকতো যে পৃথিবীর কোনো কর্নারে, পৃথিবীর কোনো একটা জায়গায় কোনো মুসলিম ভাই যদি মুসলিম ভাই বোন তারা অন্যায়ভাবে নিপীড়িত হচ্ছেন, কাজে আমাদের সকলের গায়ে সেই আঘাতটা লাগবে, সকলে এটার প্রতিকার করার জন্য একযোগে ছাপিয়ে ঝাঁপিয়ে পড়বো। সেই অনুভূতিতে আমরা ফিরে আসতে পারার আগ পর্যন্ত উম্মার মুক্তি হবে না। আমরা বাংলাদেশ নিয়ে আপনার কয়েকটা আহ, সৃষ্টি শুনতে চাই, জানতে চাই। ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে তো চিন্তা ভাবনা করি, দেশপ্রেম থেকে করি, এবং এই দেশটা হচ্ছে গোটা বিশ্বে মুসলিম উম্মার সংখ্যা আনুমানিক প্রায় 200 কোটির মতো।
এই 200 কোটির 10% হচ্ছে প্রায় 20 কোটি। সেই প্রায় 20 কোটি মুসলমানের বসবাস বাংলাদেশে। জি। কাজেই মুসলিম উম্মার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক অগ্রাধিকার পায়। সেই মুসলমানদেরই ভূখণ্ড এবং পাশাপাশি বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের ভাই বন্ধুরা আছেন সেখানে। সবার সেই প্রাণের মাতৃভূমিকে রক্ষার জন্যে সেই চেতনা থেকে অনেক সঙ্গীত আমার আছে। আমি 2-3টি সঙ্গীতের কিছু করে অংশ শোনাচ্ছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমি গেছি একটা দিয়ে শেষ করে তাহলে। আমরা ইঞ্চি ইঞ্চি মাটি সেটি খুবই বিখ্যাত। আমরা সেটি অবশ্যই আপনার কণ্ঠে শুনতে ইঞ্চি ইঞ্চি মাটি এই সঙ্গীতটি 2003-এ আমার লেখা এবং প্রকাশিত। বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল সহ অন্যান্য প্রাইভেট অনেক চ্যানেলে এটা প্রচার হতো একযোগে। এই যে জন্য এটা জনপ্রিয়তা একটু বেশি পেয়েছে এবং দেশের মানুষ এটাকে ভালোবেসেছেন এবং এটাকে উপলক্ষ করে আমাকেও ভালোবেসেছেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। রক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। জাযাকুমুল্লাহু খাইরান। চমৎকার, চমৎকার। আসলেই হৃদয় ভরে গেল। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একবার। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। সেইজন্য আপনার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিশ্চয়ই ভালো থাকবেন। আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে ডেকেছেন, অনেকটা সময় আমার সঙ্গে কথা বলেছেন এবং আপনাদের মাধ্যমে গোটা বিশ্বের দর্শক শ্রোতাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পেরেছি। আমি সবাইকে আবার অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে
আরও অন্য কোনো একজন বিশিষ্ট অতিথির সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।